আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি ভিডিওটি করছি। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ রিয়াদুল, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে আমার জন্ম। আমি সেখানেই বেড়ে উঠছি, পড়াশোনা, খেলাধুলা সব কিছু সেখানে। প্রিয় বন্ধুরা, আমি যে গ্রামটিতে বড় হয়েছি সেই গ্রামের আমার প্রতিবেশী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, অতিশয় মানুষ, দরিদ্র রয়েছেন। সুন্দরবন এলাকা যেহেতু, আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষের পেশা মৎস্য শিকার, সুন্দরবনের কাঠ সংগ্রহ করা। যদিও কাঠ সংগ্রহ করা এখন হয় না, সুন্দরবনের মাছ শিকার করা থেকে শুরু করে কাঁকড়া, তারপর মধু সংগ্রহ করা, এই সমস্ত সুন্দরবনের যে সাথে যারা জড়িত অতিশয় দরিদ্র মানুষ। এই দরিদ্রের পরেও যারা অনেকে আছে হতদরিদ্র, যাদের ঘর নিয়ে সমস্যা, রোগ, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো এমন কিছু ক্রাইসিস মোমেন্ট আসে, এই দরিদ্র মানুষগুলো চিকিৎসার ব্যবস্থা করা যায় না বা হয় না, করতে পারে না। তাদের জন্য আমি কিছু কাজ করতে চাই, এবং কাজ ছোট ছোট যে কাজগুলো, সেই কাজগুলো আমি করি। আমাদের অঞ্চলের কিছু শিশুরা আছে স্কুলে যায় না, অর্থাৎ পড়াশোনা করে না। আবার যারা পড়াশোনা করবে অভাবের তাড়নায় করতে পারে না। যারা পড়াশোনা করতে পারে না বা পারছে না, তাদের জন্য আমি 2019 সাল অর্থাৎ কোভিড-19 পরবর্তী সময়ে আমি কিছু কাজ শুরু করেছিলাম। আমার কাজটা এখনও চলমান আছে, বাট আমি যেটা করি, আমাদের এলাকায় যারা আছে, আমার পরিচিত জনদের মধ্যে অতি কাছে, বাড়ির একেবারে কাছে যারা, তাদের জন্য খাতা কলম, বই পুস্তক, স্কুলে ভর্তি করানো, এই ধরনের যে ব্যবস্থাগুলো আছে, এগুলো আমি করি। কারণ আমার সমাজের প্রতি একটা দায়িত্ব আছে, সেই সমাজের দায়িত্ববোধ থেকে আমি এটা করি। কিন্তু আমি বাড়ি থাকি না, আমি থাকি চট্টগ্রামের একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে চাকরি করি। বাড়ি আমি যখনই যাই তখনই আমার কাছে 2-1জন লোক আসে যে আমার জন্য একটু করা দরকার আপনার। এখন সব সমস্যা তো আমার নিজের সমস্যার সমাধান করার কোনো সাধ্য নাই, কারণ আমি ছোট চাকরি করি, আমি বাম হাতে ইনকাম নাই। আমি যেহেতু ছোট চাকরি করি, সমাজের প্রতি দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে আমি করি। তো 2021 সালে আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, তাদের সাথে পরামর্শ করে আমাদের যে উপদেষ্টা যারা ছিলেন, আমরা একটা কমিটি গঠন করি এবং একটা ফাউন্ডেশন গঠন করি, সুন্দরবন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করি। সেই ফাউন্ডেশনে কিছুদিন কাজ করার পরে বন্ধ রয়েছে। এই ফাউন্ডেশনটির উপদেষ্টা যারা রয়েছেন আমাদের অঞ্চলের, আমাদের বড় ভাই শ্রদ্ধেয় জনাব শাহজাহান আলী মাতুব্বর এবং জনাব আব্দুল বারী শরীফ, জনাব জয়নাল আবদিন নান্না মাতুব্বর, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, তারা উপদেষ্টা হিসেবে ছিলেন। বাচ্চু গাজী, সালাম জমাদ্দার, এরকম অনেকজন ছিলেন। আমাদের প্রায় 40-45 জন মানুষের মধ্যে আমরা একটা ডেকে আমরা একটা সাধারণ সভার আয়োজন করি, এবং এই সাধারণ সভার মাধ্যমে আমরা একটা কমিটি গঠন করি। যে কমিটির মাধ্যমে আমরা সুন্দরবন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি ফান্ড গঠন করি। এই ফান্ডের যে তহবিল থাকা, আমি আগেই বলেছি, আমাদের অঞ্চলের মানুষ দরিদ্র, অনেক ধনাঢ্য ব্যক্তিও আছেন, সমাজের প্রতি দায়িত্ব যাদের রয়েছেন তারা এগিয়ে এসেছেন, কিন্তু আমাদের এই দক্ষ লোকজন না থাকার কারণে আমরা এই ফাউন্ডেশনটি পরিপূর্ণ চালাতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমি হাল ছাড়িনি, এখনও পর্যন্ত আমার যতটুকু করার ততটুকু আমি সমাজের প্রতি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি নিরলসভাবে। আপনারা আমাকে যারা চেনেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সোনাতলা গ্রামের বা মডেল বাজারের স্থানীয় এলাকায় যারা রয়েছেন, ওখানে শামীম ফরাজি নামে একজন ভদ্রলোক আছে। তো উনি আমাকে খুব উৎসাহ দিয়েছেন এবং
যারা শুনেছেন এই কাজটির জন্য যে এরকম একটা ফাউন্ডেশন গঠন করা আমাদের দরকার, এবং এটা কতটুকু দরকার সেই ততটুকুই জরুরি যতটুকু জরুরি আপনার ঘুমানোর আগে ঘরের দরজা বন্ধ করা যতটা জরুরি, ততটা জরুরি একটি ছোট ফাউন্ডেশন গঠন করা। এটা শুধু আমার গ্রামে নয়, প্রত্যেক গ্রামে গ্রামে ছোট ছোট ফাউন্ডেশন থাকা দরকার। আমি এই ফাউন্ডেশন গঠনের মাধ্যমে আমি চেয়েছিলাম যে আমাদের অসহায় দরিদ্র মানুষ যারা আছে আমাদের থেকে আর্থিক সহায়তা তারা যাতে পেতে পারে, পড়াশোনা করতে পারে, স্কুলে যেতে পারে, বইপত্র কিনতে পারে, সেই ব্যবস্থা করার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমাদের এই দক্ষ লোকজন না থাকার কারণে এই ফাউন্ডেশনটি পরিত্যক্ত অবস্থায় আছে, আমাদের কাজ চলমান নাই। কিন্তু আমার কাজটা আমি ঠিকই করে যাচ্ছি। এখন আমাদের এলাকায় যারা তরুণ রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা আছেন তরুণ এবং আপনারা এগিয়ে এসেন, আপনারা সমাজের জন্য কিছু করেন, এবং আমাদের সিনিয়র যারা রয়েছেন, আমাদের মুরব্বী, তাদেরকে বলবো আপনারা আমাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দেন। বুদ্ধি পরামর্শ থাকলে হয়তো বা একটা ফাউন্ডেশন গঠন করতে কয়েক কোটি টাকার দরকার নাই, কয়েক লাখ টাকার দরকার নাই। আমরা শুরুটা তো করি, তারপর শুরু যখন করেছিলাম আবার বন্ধ হয়ে গেল, আবার আমরা শুরু করি। আমরা হাল যদি এখনই ছেড়ে দিই তাহলে তো এটা চলবে না। আপনারা যারা এই ফাউন্ডেশনে এগিয়ে আসবেন, যারা এই কমিটিতে অংশগ্রহণ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে একটু উৎসাহিত করুন যে আমরা যাতে এই ফাউন্ডেশনটি চালিয়ে নিতে পারি, এবং এই ফাউন্ডেশন থেকে আমরা অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে পারি। হয়তো আমরা অনেক বড় কাজ করতে পারবো না, আমাদের সমাজে এমন কিছু কাজ আছে যেটা খুব জরুরি, ক্রাইসিস মোমেন্ট। যে ক্রাইসিস মোমেন্টে এই দরিদ্র মানুষের ঘরে টাকা পয়সা থাকে না। দেখা যায় অনেক সময় সুন্দরবন থেকে অনেক সময় সাপে কাটা রোগী, অর্থাৎ সাপে আঘাত করা রোগী নিয়ে আসে, অথচ লোকটা দরিদ্র, তার চিকিৎসা করার ব্যবস্থা করা যায় না, কিংবা তাকে নিয়ে ঘুরতে হয়, তাকে নিয়ে বাজারে বাজারে ঘুরতে হয়, টাকা কালেকশন করতে হয়। পরামর্শ দেন যারা যারা আমাদের মুরব্বী আছেন, তারা এরকম একটা পরামর্শ দিলে আমরা বাজারে বাজারে ঘুরে যে টাকা পয়সা কালেকশন করব সেই সময় তো থাকে না। সাপে কাটা রোগী, বাঘে আক্রমণ করা, অ্যাক্সিডেন্ট করা রোগী যখন আসে তখন আমরা এই সমস্যাগুলো তৎক্ষণাৎ সমাধান করতে পারি না। একজন বাঘে আক্রমণ করা রোগী যখন বাজারে বাজারে নিয়ে ভ্যান গাড়িতে করে বাজারে নিয়ে হাঁটতে হয়, তখন টাকা কালেকশন করতে হয়, তখন এটা আমাদের সমাজের জন্য আসলে লজ্জা। আমাদের সমাজে ধনাঢ্য ব্যক্তিরাও আছেন, আমি মনে করি এটা যদি অগ্রিম বা আগাম একটা ব্যবস্থা নেওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলবো না আপনাদেরকে যে আমি রিয়াজুল, আমার কাছে এসে, আমি অনেক স্বচ্ছ ব্যক্তি, আমার কাছে এসে টাকা জমা দেন। যারা এই ফান্ডে জড়িত থাকবেন আপনারা ছোট একটা ফান্ড করে আমরা এই ফাউন্ডেশনের সকল ব্যবস্থা করব। আমার থেকে আপনারা সকল প্রকার, আমার যতটুকু বুদ্ধি বিবেচনা যতটুকু আছে, যেখানে যাওয়া লাগে যেখানে না যাওয়া লাগে, আমাদের এই ফাউন্ডেশন করেছি। আমাদের সরকারি কোনো অনুমোদন নাই, আমাদের সমাজের জন্য যতটুকু করা দরকার ততটুকু আমরা করি। তারপরে যদি সমাজের বাইরে কিছু করার সাধ্য বা সামর্থ্য আমাদের থাকে সেটা আমরা করব ইনশাল্লাহ। তো যারা এখানে আসবেন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা তরুণ আছেন, যারা বাড়িতে থাকেন, তাদের প্রতি আমার অনুরোধ এতটুকুই যে আপনারা সমাজের প্রতি আপনাদের দায়িত্ব আছে। পড়াশোনা যারা করছেন, পড়াশোনা যারা করেন নাই তাদেরও দায়িত্ব আছে। আমাদের দেশের যে সরকার আছেন আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সক্ষম না, কোনো সরকারই পারে নাই। এখন সরকার যেহেতু পারে নাই, পারছেও না, তো সরকারের প্রতি আমরা দোষ চাপাই দিতে পারি না। সমাজের মানুষ হিসাবে মনুষ্যত্ব যদি আমাদের থাকে, সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমরা যদি আমাদের এই পাশের লোকগুলো, আমাদের একেবারে অতি নিকটে যে লোকগুলো, আমাদের প্রতি যাদের হক আছে, আমাদের প্রতিবেশী যারা, যাদের আমার উপরে যার হক আছে, আমরা যদি হকটা
আদায় না করতে পারি, রোজ কিয়ামতে কিন্তু আমাদেরকে ওই জবাবদিহি করতে হবে। শুধু আমি মসজিদ কমিটির সদস্য হয়েছি, সভাপতি হয়েছি এই কারণে যে আমি মানে অনেক কিছু পার পাই যাবো তা কিন্তু না। প্রতিবেশীর প্রতি আমাদের যত দায়িত্ব আছে, মহল্লাবাসীর প্রতি আমাদের যতটুকু দায়িত্ব আছে আমরা যথাযথভাবে পালন করি, চেষ্টা করি। হয়তো আমার অনেক অর্থ নাই, আপনার অনেক অর্থ নাই, কিন্তু আপনার বুদ্ধি পরামর্শ তো আছে। বুদ্ধি পরামর্শ দেন। বুদ্ধি থাকলে আমাদের দেশের যে সরকার আছেন তারাই বলে যে বুদ্ধি থাকলে টাকা পয়সা এমনি হয়ে যায়, বুদ্ধি থাকা লাগে। আমার হয়তো বুদ্ধি কম আছে, কিন্তু আপনারা পরামর্শ দিলে হয়তো আমি এটা নিয়ে আরও সামনে আগাই যেতে পারবো। আপনারা সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ঈদযাত্রায় যারা বাড়ি যাবেন, বাড়িতে সুন্দর এবং সুস্থভাবে যেতে পারেন। কোনো ধরনের অঘটন দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। বিশেষ করে ঈদের যে একটা সময় মৌসুম, এখন চোর বা ডাকাতের, গুন্ডা, মলমপাটির একটা সিজন, যে তারা কিন্তু এই একটা সিজনের জন্য বসে থাকে, 2-3 দিন কাম করবে, সারা বছর বসে খাইবে। অবশ্য তাদেরও একটা রিজিকের ব্যবস্থা আছে, এটা তাদেরও একটা রিজিক। এখানে যেহেতু আপনারা জাকাত ফিতরা দেন না ঠিকঠাক মতো, আমরা দেই না, তো এখান থেকে তারা তাদের লুটে নিয়ে যায়। এখানে আমাদের দোষে তাদেরও অনেক বেশি দায়ী করলে চলবে না। আমরা যদি আমাদের জাকাত এবং ফিতরাটা আমাদের মহল্লাবাসীর প্রতি যে আমাদের দায়িত্ব মানে কর্তব্য দায়িত্ব রয়েছে সেটা যদি আমরা পালন করি, অর্থাৎ আমার উপর যে জাকাতটা পৌঁছে গেছে, আমরা যদি আমাদের জাকাতের পয়সাটা ঠিকঠাক মতো দিয়ে দিই, তাহলে এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটার মতো কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। আপনারা জাকাত সম্পর্কে যারা জানেন, যারা ফতোয়া দেন, যা ফতোয়া দিতে পারেন, আমি যতটুকু বুঝি ততটুকুই বললাম, যে আপনার ঘরে যদি স্বর্ণ থাকে বা আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে, জাকাত মানে মালে নিসাব যেটাকে বলে, যে আপনার উপরে জাকাত পৌঁছে গেছে, আপনি যদি জাকাত না দেন, সম্পদের জাকাত না দেন, তা আপনার এই সম্পদ স্থায়ী হয় না। তো আপনারা স্থায়ী করার জন্য জাকাত মালে নিসাব বা জাকাতের সমপরিমাণ যে টাকাটা আসে আপনারা জাকাত দিয়ে দেবেন। জাকাতটা আমার কাছে দেবেন না, আমি এটা বললি না যে আমার কাছে এসে দেবেন। আপনার যে প্রতিবেশী আছে, আপনার যে আত্মীয় স্বজন আছে দরিদ্র, এই আপনার প্রতিবেশী বা আপনার নিকট আত্মীয় যে দরিদ্র মানুষগুলো আছে, আপনার প্রতি যাদের হক আছে, সেই মানুষটার প্রতি আপনার হক আপনি আদায় করবেন। তাহলে আপনার সম্পদেরও একটা পবিত্রতা আসবে এবং স্থায়ীকরণের একটা ব্যবস্থা হবে, আল্লাহ পাক করবেন। সুতরাং সবাই ভালো থাকবেন। ঈদযাত্রায় যারা বাড়ি যাবেন সুন্দরভাবে যাবেন, টাকা পয়সা খুব সেভে রাখবেন। টাকা পয়সা সাথে রাখবেন না হয়তো বা মোবাইল, বিকাশ বা রকেট, যাদের অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, নগদ অ্যাকাউন্ট আছে, তারা অ্যাকাউন্টে রাখবো, অথবা ব্যাংকে যারা রাখেন তাদের ব্যাংকে থাকবে। এবং সাথে যে টাকা নেওয়া দরকার, অর্থাৎ পথ খরচ যে টাকাটা নেওয়া দরকার, সেই পরিমাণ টাকাটা আপনার সাথে রাখবেন। সেই পরিমাণ টাকা সাথে রাখার পরে সেই টাকাটা আবার 4 পকেটে ভাগ করে রাখবেন, 5 পকেটে ভাগ করে রাখবেন। আপনার যতগুলো পকেট আছে সেই পকেটগুলোতে আপনি ভাগ করে রাখবেন। সেই পকেটে ভাগ করে রাখলে চোর যদি কোনো রকম হানা দেয় অথবা গুন্ডা বদমাশে যদি হানা দেয়, হ্যাঁ, 1 পকেটের টাকা অর্থাৎ কিছু টাকা নিয়ে চলে যেতে পারবে, বাকি টাকা আপনার থেকে যাবে। হ্যাঁ, এই পরামর্শটুকু আপনাদের জন্য রইল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুন্দরবন ওয়েলফেয়ার ফাউন্ডেশন অর্থাৎ SWF19 ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। সবাই সাথে থাকবেন এবং যারা আমাদের সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার যারা থাকবেন, আমি এরকম ছোট একটা মগ আমাদের এই পেজের নামে, আমাদের পেজের নামে লোগো দেওয়া আছে এবং এই ফাউন্ডেশনের নামে, যেই যারা আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আপনারা ঈদের আগে যদি আমাদের 500 সাবস্ক্রাইবার, ঈদের দিনের আগে যদি 500 সাবস্ক্রাইবার
500 ফলোয়ার যদি হয়ে যায়, আমরা তাদেরকে এরকম একটা মানে তাদের মধ্যে সবাইকে না, তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব যে যদি 2টা বা 3টা পুরস্কার আমরা দেব, যারা আমাদের ফলোয়ার হবে তাদেরকে আমরা এই পুরস্কারটা দেব। অর্থাৎ আপনারা হচ্ছেন এই পেজের প্রাণ। ফলোয়ার হচ্ছে একটা পেজের প্রাণ বা ইউটিউব চ্যানেলের প্রাণ, সাবস্ক্রাইবার। তা আপনারা যদি এটা থাকেন, আমি মনে করব যে এই পেজের, আমাদের এই পেজটি থেকে এই পেজটি খোলার উদ্দেশ্য হচ্ছে এই পেজে যদি এই পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি আপনারা সাথে থাকেন, এখান থেকে যদি কোনো ইনকাম আসে, আমার এই ইনকাম এখানে যদি 2 টাকা ইনকাম করা যায় ফেসবুক বা ইউটিউব থেকে, এই ইউটিউবের টাকাটা আমি এই ফাউন্ডেশনের কল্যাণে দিয়ে দেব। এটা আপনাদেরকে কথা দিলাম এই ঈদ উপলক্ষে। এটা আমি তো আসলে অনেক কিছু মন চাই, দিতে পারি না। তো আপনাদের জন্য, যারা ফলোয়ার থাকবেন তাদের জন্য, আপনারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার ইনবক্সে আপনাদের নাম্বারটা দিয়ে যাবেন। কে পরিচিত না সেটা আমার বোঝা বা দেখার প্রয়োজন নাই। আপনারা নাম্বারটা দিয়ে যাবেন। আমি নাম্বারটা লাকি কুপন নাম্বার হিসাবে আমরা ড্র করব। ড্রর মাধ্যমে আমরা এই আমাদের এই পুরস্কারগুলো আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি। এই পুরস্কারটি আমরা দিয়ে দেব ঈদের পরবর্তী সময়ে, আপনারা পেয়ে যাবেন। যদি না পান, আপনাদের পাঠানোর ব্যবস্থা আমি করব। প্রিয় দর্শক বা প্রিয় বন্ধুরা যারা রয়েছেন, উপহারটা এরকম একটা ছোট উপহার, সবাই সমপরিমাণ উপহার পাবেন। এই যে একটি উপহার রয়েছে, এটাতে আমাদের পেজের লোগো সহ প্রিন্ট দেওয়া আছে। আমরা এই উপহারটির ব্যবস্থা আপনাদের জন্য করেছি। যারা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আপনি ইউটিউব চ্যানেলের কমেন্টেও আপনার নাম্বারটা দিয়ে যেতে পারেন। যেহেতু আপনার সবার নাম্বার পাবলিকলি দেওয়া সম্ভব না, সেই কারণে আমি বলছি আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন আপনার নাম্বারটা। আমরা এই আপনার নাম্বারটা দিয়ে আমরা ড্র করব। আমরা নাম্বার লিখে আমরা ড্র করে আপনার নাম্বার, আপনাকে এই পুরস্কারটা আপনি যাতে পেতে পারেন। এবং শুধু যে একবারে পাবেন তা কিন্তু না, এই যারা পাবেন না পাবেন, এটা বারবারই পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা ওই আপনার নাম্বারগুলো একবারই নেব, শুধুমাত্র আপনার নাম্বারগুলো একবারই নেব, একবারই দেবেন। নাম বলার দরকার নেই, আপনি কোথায় আছেন, আমরা ফোনের মাধ্যমে আপনাকে ফোন করে আপনার পুরস্কার যথাসময়ে পৌঁছে দেব। দেখেন এরকম সুন্দর একটা মগ। আমি দামের কথা বলবো না, খুব সামান্য দামের উপহার। আমার এই পেজ বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এই উপহারটা থাকবে। ছোট উপহার, যদি ইনকাম করা যায় এই পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বড় ধরনের ইনকাম করা যায়, আমাদের ইনকামের উপর। অর্থাৎ আমি যে চাকরি করি, আমি খাই, আমার এখান থেকে ইনকাম করে খাওয়ার মতো কোনো সুযোগ নাই। আমি হালালভাবে ইনকাম করি এবং এটাও হালাল হবে যদি আপনারা পাশে থাকেন। এরকম একটা সুন্দর উপহার আপনার পাওয়ার সম্ভাবনা আছে। এটা হয়তো একটা মোটরসাইকেল বা বড় উপহার না, ছোট একটা মগ। আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে, আপনারা উপহার জিতে নেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি, প্রথম ভিডিও। সবাই ভালো থাকবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এই প্রত্যাশা রেখে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।